গল্পটা শুরু হয় মরিস নামের এক চালাক চোরকে নিয়ে, যাকে ব্যাংক থেকে চুরি করার মামলায় পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আজীবন কারাদণ্ডের জন্য পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল অ্যালকাট্রাজে। অ্যালকাট্রাজ এমন এক জেল যেখানে সমুদ্রের মাঝখানে ছোট একটা দ্বীপে তৈরি করা হয়েছে। মানে ধরো, যদি কোনো বন্দি জেল ভেঙে বেরিয়ে গেলেও পালাতে পারবে না, কারণ সামনে স্রেফ পানি বাধা হয়ে দাঁড়িয়েছে। এজন্য এই জেলকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল হিসেবে ধরা হয়। এখানে শুধু বিশ্বের শীর্ষ অপরাধীদের রাখা হয়, কিন্তু খুব শীঘ্রই এই জেলের মর্যাদা মাটিতে মিশে যাবে, কারণ এখন এই জেলে ঢুকেছে ফ্র্যাঙ্ক মরিস নামের এক চালাক চোর, যে আগে অনেকবার জেল ভেঙে পালিয়ে গেছে। কিন্তু এইবার মরিস একটু ঘাবড়ে গেল, কারণ এই জেল অনেক বেশি সিকিওর। কিন্তু মরিস এখানে তার পুরো জীবন কাটাতে মোটেও চায় না। সে যত তাড়াতাড়ি সম্ভব এই জেল থেকে পালাতে চায়। জেলে ঢুকতেই মরিস পালানোর কথা ভাবতে লাগলো। মরিসকে মাথা থেকে পা পর্যন্ত পুরো চেকিং করে তাকে একটা সেলে লক করা হয়। এক গার্ড এসে মরিসকে বলল, অ্যালকাট্রাজে স্বাগতম, আর এখান থেকেই শুরু হয় আসল গল্প। হঠাৎ করেই একটা ঘন্টা বাজে, আর সব সেলের গেট অটোমেটিক খুলে যায়। অফিসাররা বন্দীদের বের হতে বলে। এই জেলের শৃঙ্খলাও খুব কঠোর। বন্দীদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয়, আর ঠিক সময় সেলে ফিরতে হয়। সবাই একই ধরনের ইউনিফর্ম পরে লাইনে দাঁড়িয়ে ব্রেকফাস্ট খেতে আসে। মরিসের সামনে লিটমাস নামের এক বন্দী থাকে। মরিস জিজ্ঞেস করে, আমার তো একটা কাঁটা পর্যন্ত পেলাম না, এখন আমি কি করে নুডলস খাবো? লিটমাস তাকে বলে, এখান তো তোর বাড়ি না, তোর হয়ে গেছে, চুপচাপ খেয়ে ফেল। তখন ওর ওপর এক ভয়ঙ্কর কেলেঙ্কারি শুরু করে উলফ নামের এক বন্দী। উলফকে জেলে সবাই ঘৃণা করত। সে এখানে সবাইকে নিজের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করত, আর তার বিরুদ্ধে অনেক ধর্ষণের অভিযোগও আছে। এই জেলে একটার পর একটা ভয়ঙ্কর বন্দী রাখা হয়। একদিন লিটমাস মরিসের কাছ থেকে একটু খাবার চায়, আর মরিস তখন তার প্লেটটা দিয়ে দেয়। মরিস যখন টেবিলের নিচ থেকে দেখে, তখন জানতে পারে লিটমাস নিজে খায় না, বরং চুয়েটাকে খাইয়েই দেয়। রাতে এক গার্ড মরিসকে ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়। যখন মরিস ওয়ার্ডেনের অফিসে পৌঁছায়, ওয়ার্ডেন মরিসকে বলে, আমি জানি তুমি খুবই তীক্ষ্ণ মনের মানুষ এবং বেশ বুদ্ধিমানও, কিন্তু এসব এখানে কোনো কাজে লাগে না, কারণ তোমার মতো কতজন এখানে এসেছেন আর গেছেন, কিন্তু কেউ বেঁচে বের হতে পারেনি। এখানে বন্দীরা খুবই কঠোর নিয়ম মেনে চলে। 2 মাসে একবারই কেউ তোমার সাথে দেখা করতে আসতে পারে, আর সেটা তখনই যদি আমার মেজাজ ভালো থাকে। ওয়ার্ডেন খুবই কঠোর মানুষ, একটু ভুল হলে বন্দীদের কঠোর শাস্তি দেয়। ওয়ার্ডেন বলে, এখান থেকে পালানোর কোনো উপায় নেই, এসব ভাবতেই পারো না, না হলে তোমার টুকরো টুকরো করে ফেলে দেওয়া হবে। জবাবে মরিস বলে, না স্যার, আপনার মতো ওখানে থাকলে কে পালানোর কথা ভাবতে পারে? কিন্তু সত্যি কথা বলতে, প্রথম দিন থেকেই মরিসের মাথায় পালানোর প্ল্যান শুরু হয়ে গিয়েছিল। এই সময় মরিস সুযোগ পেয়ে ওয়ার্ডেনের নেল কাটার চুরি করে নেয়, যা দেখতে অনেক ছোট একটা জিনিস ছিল। কিন্তু মরিস জানতো অ্যালকাট্রাজের মতো জেলে এমন ছোট নেল কাটার থেকেও বড় কাজ নেওয়া যায়। মরিস ফিরে আসার সাথে সাথেই এই নেল কাটার বাইবেলে লুকিয়ে রাখে। পরের দিন বাথরুমে ওয়ালফ আবার মরিসকে বিরক্ত করতে থাকে, কিন্তু এবার মরিস তাকে ছেড়ে যাওয়ার মতো ছিল না। এবার মরিস তার আসল রূপ দেখায় আর তাকে ধরে ভালো করে মারধর করে। উলফকে পেটানোর পর মরিসের জেলখানায় আলাদা একটা মর্যাদা তৈরি হয়। সবাই মরিসকে ভয় পেতে শুরু করে। এরপর মরিসকে লাইব্রেরিতে কাজ দেওয়া হয়। সেখানে ইংলিশ নামের এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। সে এই জেলের সিনিয়র বন্দী। ইংলিশকেও 2 জন লোক হত্যার কারণে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। সে এই জেলের অর্ধেক জীবন কাটিয়েছে। জেলের প্রতিটা কোণা কাঁচা সম্পর্কে ওর ভালো ধারণা আছে। ওর কাছে জেলের প্রতিটি খবর থাকে। যেমন আজ সকালে মরিস আর উলহর মধ্যে ঝগড়া হয়েছিল। সে মরিসকে কিছু বই দেয়, যেগুলো মরিসকে প্রতিটা কয়েদির সেলের মধ্যে পৌঁছে দিতে হয়। পরের সিনে খোলা জায়গাটা দেখানো হয়, যেখানে কয়েদিরা কেউ না কেউ গেম খেলছে। তখন সে ডগ নামের এক আর্টিস্টের সঙ্গে দেখা করে, যে নিজের পেইন্টিং বানাচ্ছে। ডগ একদম সরল আর ভালো মানুষ, যিনি অনেক বছর ধরে এখানে সাজা কাটাচ্ছেন। তার পেইন্টিং করার খুব শখ ছিল, আর বেশিরভাগ সময় পেইন্টিংতেই কাটাতো। ডগ বলেছিল যে অ্যালকাট্রাজের মতো জেলে যে কেউ পাগল হয়ে যেতে পারে, কিন্তু তার ছবি আঁকার কারণে এখনও তার মাথা ঠিকঠাক চলছে। মরিস ডগকে জিজ্ঞেস করে, এই ছবিতে এই ফুলটা কেন আঁকা আছে? তোমার শার্টে তো এমন কিছু নেই। ডগ বলে, এটা আমার খুশি, যা শুধু ছবিতে আছে, আমার মনেই নেই। এরপর মরিস তার ডান দিকে তাকায়, সেখানে ইংরেজিকে দেখতে পায়। মরিস ইংরেজির দিকে চলে যায়। যখন সে ওর কাছে যায়, তখন ওর গুলির ছেলেরা মরিসকে আটকে দেয়। তখন ইংরেজি ইশারা করে, নিজের মানুষ, আসতে দাও। মরিস ওর কাছে গিয়ে বসে যায় আর সাথে সাথে নিজের মনের কথা খুলে বলে। মরিস ওকে বলে, এখান থেকে পালাতে তুমি আমার সাহায্য করবে। এটা শুনে ইংলিশ হেসে ফেলে। দেখ ছেলে, এটা শুধু একটা জেলখানা না, এটা আমাদের সবার কবরস্থান। এখান থেকে বের হতে চাইলে আগে আমাদের মরতে হবে, তারপর আমাদের মৃতদেহ এখান থেকে কবরস্থানে পৌঁছাবে। ধরেও নাও তুমি এই বড় বড় দেওয়াল পেরিয়ে গেছো, তারপর বিপজ্জনক ফোর্সগুলো পার করে গেছো, আর কোনো জাদুকরী শক্তির সাহায্যে এখানকার শত শত গার্ডকে ফাঁকি দিয়ে জেল থেকে বেরও হতে পারলে।
তাহলেও এখান থেকে পালাতে পারবে না, কারণ সামনে তোমার রাস্তা সমুদ্র থামিয়ে দেবে। তাই সময় নষ্ট করো না আর চুপচাপ সাজা ভোগ করো, অন্তত জীবিত তো থাকবে। কিন্তু মরিস নিজের ইচ্ছায় দৃঢ় ছিল। সে যে কোনো পরিস্থিতিতেই এই জেল থেকে পালাতে চেয়েছিল। সেই রাতে এক অফিসার মরিসকে জানায়, আগামীকাল থেকে তোমাকে কাঠমিস্ত্রির কাজ দেওয়া হবে, 1 ঘন্টার 50 সেন্ট মজুরি দেবে। মরিস সঙ্গে সঙ্গে এই কাজ করতে রাজি হয়ে যায়, কারণ সে মনে করল সেখানে তাকে এমন কোনো হাতিয়ার মেলে যা পালাতে কাজে লাগবে। পরের দিন মরিস লিটমাসকে দিয়ে এখান থেকে পালানোর রাস্তা জিজ্ঞেস করে। লিটমাস বলে, আরে এটা তো খুবই সহজ, প্রতিটা সেলে একটা এয়ার ভেন্ট থাকে, ওখান দিয়ে তুমি ছাদে উঠে যেতে পারো, হয়তো সেখান থেকে বাঁচতে পারবে। আর মরিসের কথায় হেসে লিটমাস চলে যায়। তখন ডক্টর মরিসকে সতর্ক করে, ওলফ তোমার দিকে আসছে। ঠিক তখনই ওলফ চাকু হাতে মরিসের উপর ঝাঁপিয়ে পড়ে। মরিস তার কোট দিয়ে হাতে ঢেকে তাকে লড়াই শুরু করে। তখন এক গার্ড এসে তাকে থামাতে গিয়ে ওলফ গার্ডকে চাকু দিয়ে আঘাত করে। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় আর ওয়াচ টাওয়ারের গার্ড গুলি চালাতে শুরু করে। যাওয়া মাত্র মরিস আর উলফ লড়াই বন্ধ করে। মরিস জানতো না যে ওয়াচ টাওয়ারের উপরেও একজন গার্ড আছে। এবার সে এক এক করে এই জেলের প্রতিটা জিনিস লক্ষ্য করতে শুরু করে। মরিস আর উলফকে গার্ডরা ডি ব্লকে নিয়ে যায়, যেখানে রাতভর বন্দীদের অন্ধকারে রেখে নির্যাতন করা হয়। এটা এমন একটা সেল ছিল যেখানে কোনো বন্দীই যেতে চায় না। যাওয়ার আগে উলফ মরিসকে হুঁশিয়ারি দেয়, বেটা, তোমার মৃত্যু আমার হাতেই হবে। সেই রাত মরিস নানা ধরনের নির্যাতন সহ্য করতে হয়, যার ফলে তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। 2 সপ্তাহ পর্যন্ত এই অন্ধকার সেলে থাকতে হয় তাকে। থাকবার পর তাকে আবার তার সেলে নিয়ে যায়। ওখানেই লিটমাস তার পোষা ইঁদুরের মাধ্যমে মরিসকে একটা নোট পাঠায়, যাতে লেখা থাকে, ওয়েলকাম ব্যাক মরিস। একদিন চার্লি নামের নতুন এক কয়েদি আসে, তাকে মরিসের পাশের সেলে রাখা হয়। মরিস আর চার্লির মধ্যে দ্রুত বন্ধুত্ব হয়। মরিস তাকে তার অন্য বন্ধুদের সাথেও পরিচয় করিয়ে দেয়। ঠিক তখনই ওয়ার্ডেন কাউকে না জানিয়ে প্রতিটি কয়েদির সেল চেক করতে আসে। যখন সে ডগের সেলে যায়, সেখানে ডগে রাখা অনেক পেইন্টিং দেখতে পায়। ওয়ার্ডেন অবাক হয়ে যায়। দিন দিন তার পেইন্টিং তো আরো ভালো হতে থাকে। ডগ ওয়ার্ডেনের একটা পেইন্টিংও বানিয়ে রেখেছে। সেটা দেখে ওয়ার্ডেন হাসতে থাকে, কিন্তু কেন জানি না পরদিন ওয়ার্ডেন গার্ডদের বলে ডগের সেলে থাকা সব পেইন্টিং বাইরে ফেলে দিতে। ওয়ার্ডেনের এই সিদ্ধান্ত ডগকে পুরোপুরি ভেঙে দেয়, কারণ ডগ শুধু তার পেইন্টিং দিয়েই বেঁচে ছিল। সে তার তৈরি প্রতিটা পেইন্টিংকে খুব ভালোবাসত, কারণ এখানেই তার একমাত্র সুখ ছিল। আর সেটাও ওর কাছ থেকে কেড়ে নেওয়া হলো। মরিস তাকে বোঝায়, কিছু হয় না, ওটা তো শুধু একটা ছবি ছিল, তুমি আরো অনেক কিছু তৈরি করতে পারো। কিন্তু ডগ ওই শখ থেকে বেরোতে পারছিল না। পরের দিন মরিস গার্ডকে বলল, দয়া করে ডগের ওপর নজর রাখো, ও খুবই চিন্তিত লাগছে, নাকি ও নিজের ক্ষতি করে ফেলবে। তারপর গার্ড মরিসকে বলল, তুমি নিজের কাজ করো। ডগকেও মরিসের সঙ্গে কাঠমিস্ত্রির কাজ দেওয়া হয়। তখন ডগ চুপি চুপি মরিসের পকেটে কিছু রেখে দেয়। তারপর ও একটা গার্ডকে ডাকলো আর কাঠমিস্ত্রির কাজে দেওয়া কুলহাড়ি দিয়ে নিজের 3 আঙুল কেটে নিল এবং বলল, যে এই আঙুলগুলো দিয়ে আমি পেইন্ট করতে পারি না, আমার দরকার নেই এটা বলে সে চিৎকার করতে থাকে। তখন গার্ডরা তাকে ধরে নিয়ে যায়। মরিস দেখে যে কুকুর তার কোটের ভিতরে সেই ফুলটা রেখেছে যার থেকে সে পেইন্টিং করেছে। হয়তো কুকুর মরিসকে বলতে চায় যে এই লোকেরা তার খুশি থেকে ছিনিয়ে নিয়েছে। মরিস কুকুরের কাটা আঙুলগুলো তুলে একটা ডিব্বাতে দেয় এবং গার্ডদের দেখে বলে, যাও তোমাদের ওয়ার্ডেনকে দিয়ে দাও, ও এটা দেখে অনেক খুশি হবে। পরের দিন মরিস তার সেলে বসে থাকে। তখন সে দেখে একটা পোকা এয়ার ভেন্টের ভেতর ঢুকছে, যার মাধ্যমে সে বুঝতে পারে যে এখান থেকে বের হওয়ার কোনো পথ অবশ্যই থাকবে। তখন ইংলিশ এসে বলে যে কুকুরটা নিজের আঙুল কেটে ফেলেছে, কারণ তাকে পেইন্টিং করার অনুমতি বাতিল করে দেওয়া হয়েছিল। তাই সে বিরক্ত হয়ে নিজের আঙুল কেটে ফেলেছে। এটা শুনে মরিস খুব রেগে যায়। পরের দিন ডাইনিং হলেই ওয়ার্ডেন মরিসকে জিজ্ঞেস করে, তুমি এই কুকুরটাকে এতটা সাপোর্ট কেন দিচ্ছ? সে বলে, এমন কিছু নেই। এ কথা বলে মরিস আবার টেবিলে ফিরে যায়। সেখানে তার দেখা হয় 2 ভাই জন আর ক্ল্যারেন্সের সাথে। কিন্তু মরিস ওদের সাথে এমন কথা বলে যেন ওকে আগেই চেনে। জন আর ক্ল্যারেন্স আসলে এই 2 জন মরিসের গ্যাংয়ের সদস্য ছিল অন্য কোনো জেলখানায়। জনের জন্য এখন জেল থেকে পালানো সহজ মনে হতে লাগলো, কারণ এই 2 ভাই মরিসের মতোই চালাক ছিল। আর এখন এই 3 জন মিলে জেল থেকে পালানোর প্ল্যান করতে শুরু করলো। দুপুরে চার্লির গার্লফ্রেন্ড ওর সঙ্গে দেখা করতে আসে। অন্যদিকে ইংলিশের মেয়ে তার সাথে দেখা করতে এসেছে। ইংলিশ তার মেয়েকে দেখে চোখে অশ্রু আসে, কারণ তার মেয়ে তার অনুপস্থিতিতে অনেক বড় হয়ে উঠেছিল। আর ইংলিশ মেয়ের শৈশবটা দেখতে না পাওয়ার অনেক আফসোস ছিল। অন্যদিকে চার্লিকে তার বউ বলে, তোমার মা খুব অসুস্থ, ডাক্তাররা বলছে তিনি আর বেশি দিন বাঁচবেন না, হয়তো একাধিক মাসও নয়। এটা শুনে চার্লিও অ্যালকাট্রাজ থেকে পালানোর কথা ভাবতে শুরু করে। আর তখনই গার্ড এসে বলে, কথা বলার সময় শেষ। চার্লি খুব চিন্তায় পড়ে। ওই রাতে সে মরিসকে বলে, যদি তুমি পালানোর কোনো প্ল্যান করো, আমাকেও নিয়ে নিও। পরের দিন মরিস, চার্লি, জন আর ক্ল্যারেন্সের একটা মিটিং হয়। তখন মরিস সবাইকে বলে, প্রতিটি সেলের এয়ার ভেন্ট অপর ছাদ খুলে যায়। আর আরেকটা কথা, এই জায়গাটা লবণাক্ত পানিতে ভরা সমুদ্রের মধ্যে, যার কারণে দেয়ালগুলো দুর্বল হয়ে গেছে। আমার কাছে একটা নেইল কাটার আছে, আর আমি আগে থেকেই খনন শুরু করে দিয়েছি। যদি আমি একটু একটু করে খুঁড়ে একটা ছোট্ট টানেল বানিয়ে ছাদে পৌঁছে যাই, তাহলে এই জায়গার পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যাবে এখান থেকে কিভাবে পালানো যায়। জন জিজ্ঞেস করে, রাতের বেলা যদি গার্ডরা জানতে পারে তুমি সেলের মধ্যে নেই, তাহলে ওরা সন্দেহ করবে না? তখন ক্ল্যারেন্স বলে, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। সে বলে, এখানে আমার পরিচিত একজন আছেন যিনি বন্দীদের চুল কাটেন। তিনি আমাদের চুল সরবরাহ করতে পারেন, আর আমরা সেটা ব্যবহার করে একটা ডামি হেড বানিয়ে বিছানায় শুইয়ে দেব। তারপর যদি আমরা দেয়ালের সুড়ঙ্গ দিয়ে বের হয়ে ছাদে চলে যাই, তাহলে গার্ডদের সন্দেহ হবে না, কারণ আমাদের সেলের বিছানায় নকল মাথা থাকবে। কিন্তু সমস্যা এখনো সেটাই ছিল যে আমরা জেল থেকে বের হব তো, কিন্তু সমুদ্রের পানি কিভাবে পার করব? মরিস জনের কাছে বলল, দেখো, এটার জন্য তোমার সাহায্য লাগবে। তুমি তো ক্লোজিং ডিপার্টমেন্টে কাজ করো, ওখানে তোমাকে ওই পুলিশ অফিসারদের জন্য বানাতে হবে। গিয়ে রেনকোটস পেয়ে যাবে,
তাই তুমি কিছু রেইনকোট চুরি করে আমাকে দিয়ে দিও। আমরা এগুলো দিয়ে একটা টিউব বোট আর লাইফ জ্যাকেট বানিয়ে সাগর পার হতে পারবো। এখানে চার্লি বলে, ভাই আমাকেও কিছু কাজ দাও, আমি তোমাদের সাহায্য করতে চাই। মরিস চার্লিকে বলে, যখন আমি ভেন্টিলেশনের জাল খুঁড়ব তখন তুমি পাহারা দাও, যাতে কোনো গার্ড আমাদের দেখতে না পায়, আর যখন তুমি খুঁড়বে তখন আমি পাহারা দেব। মরিসের পরিকল্পনা সবার ভালো লাগলো, আর সেই রাতেই কাজ শুরু করলো। কিন্তু দেওয়াল খুঁড়তে নেল কাটার অনেক ছোট ছিল, চালাতে মরিসকে অনেক জোর দিতে হয়েছিল। পড়া আর মরিস দেওয়াল খুঁড়তে বেশ কষ্ট পাচ্ছিল, হাত মাঝে মাঝে একটু ব্যথা করছিল, কিন্তু সে ধীরে ধীরে সেই গর্ত খুঁড়তে লাগলো। পরের দিন খাবারে টেবিলে বসে সে বন্ধুগুলোকে বলল, আমার খোঁড়ার জন্য একটা বড় হাতিয়ার দরকার, নেল কাটার দিয়ে দেওয়াল খোঁড়া অনেক কঠিন হয়ে যাচ্ছে। তখন মরিস নিজের হাতে থাকা চামচটা দেখল, আর তার মাথায় একটা আইডিয়া এলো। সে ইচ্ছাকৃতভাবে চামচটা জুতোর ওপর ঘষে ওটা ময়লা করে ফেলল। এরপর মরিস গার্ডকে ডেকে বলল, এই চামচটা ময়লা হয়ে গেছে, আমাকে আরেকটা চামচ দাও। বাকিরাও একই রকম করলো, গার্ডের কাছে তার চামচ বদলের অনুরোধ করলো। গার্ড কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি চামচ বদলের অনুমতি দিল। তারপর সে সরাসরি টেবিলের দিকে এগিয়ে গেল, যেখানে আরেকজন সিকিউরিটি গার্ড বসেছিল। কিন্তু সে যখন টেবিলে রাখা চামচ বদলাতে লাগলো, তখন জন সেখানে থাকা গার্ডকে কথায় কথায় ব্যস্ত করে দিল। সেই সুযোগে মরিস একটির বদলে দুটো চামচ তুলে নিল আর একটাকে জেবে লুকিয়ে রাখল। তারপর সে সোজা নিজের সেলে চলে গেল। রাতে ইংলিশ তাকে বই দিতে আসলে মরিস জিজ্ঞেস করল, এখানে কি ওয়েল্ডিং করার কোনো যন্ত্রপাতি পাওয়া যাবে? ইংলিশ বুঝতে পারে যে মরিসের মাথায় এখনও জেল থেকে পালানোর ভয় বাসা বেঁধে আছে। সে বলে, আমি তো তোমায় আগেও বলেছি, তোমার চেষ্টা বৃথা যাবে, কারণ তোমায় ধরবে, আর হয়তো তোমার প্রাণও যাবে। এত বছর ধরে আমার কখনো পালানোর চিন্তাই হয়নি, কারণ আমি জানি এটা অসম্ভব। কিন্তু তুমি জেদি, আমি কি করব? চেষ্টা করো। কিন্তু মরিস তার সতর্ক বার্তা নিয়ে মাথা ঘামায় না। পরের দিন সে লিটমাস থেকে মাচিস চায় আর বলে, যদি তুমি আমায় সাহায্য করো, আমি তোমার ইঁদুরকে প্রতিদিন আমার ভাগের খাবার দেব। লিটমাস খুশি হয়ে এই ডিল মেনে নেয়, কারণ লিটমাস ইঁদুরকে খুব ভালোবাসত। সেই রাতেই লিটমাস মরিসকে চার মাচিসটা দিয়ে দেয়। মরিস নখ কাটার যন্ত্রের এক হাতল খুলে ছোট একটা কড়াই বানাতে শুরু করে। তারপর চামচ ভেঙে নখ কাটার হাতলের সাথে জোড়া দেয়। মাচিস জ্বালিয়ে দুটোকে ভালো করে ওয়েল্ড করে নেয়, একটা ধারালো সরঞ্জাম বানিয়ে ফেলে। তারপর সে বায়ু চলাচলের ছিদ্রের চারপাশে খোঁড়াই শুরু করে। চার্লি পাহারা দেয়, কেউ আসলে গার্ড ওদিকে আসলেই সে সঙ্গে সঙ্গে সিটিতে মারবে মরিসকে সিগন্যাল দেওয়ার জন্য। কিন্তু পাহারা দিতে দিতে চার্লির চোখ বুজে যায়। ঠিক তখনই ওখানে একটা গার্ড এসে পৌঁছায়। কিন্তু ভাগ্য ভালো, তখন ইংলিশ এসে মাঝখানে এসে ওই গার্ডের মনোযোগ সরিয়ে দেয়। আর অন্যদিকে ইংলিশের কথাবার্তা শোনার সময় চার্লির চোখ আবার খোলে, কিন্তু চাপের কারণে সে সিটিও মারতে পারে না। আর ততক্ষণে সে কিছু একটা ফেলে দেয়। মরিস সেটা বুঝে ভেন্ট ঢেকে বিছানায় শুয়ে পড়ে। গার্ড জিজ্ঞেস করে, এখানে কিছু পোড়ার গন্ধ আসছে। মরিস উত্তর দেয়, স্যার, আপনার থাকার মধ্যে কেউ এরকম কাজ করতে পারে? সিগারেট পাবি? আমার তো একদম ইচ্ছে করছে না। ওই গার্ডটাও যদি একটু ঠান্ডা লাগে, অন্তত কেউ আমার কদর করে। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মরিস ভেন্টের চারপাশ থেকে কংক্রিট সরিয়ে ফেলে, কিন্তু দেখলো ভেন্টিলেশনের জালির সঙ্গে স্ক্রুও ঢুকে গেছে, যা কাটতে হলে কোনো ধারালো যন্ত্র দরকার হবে। এই সময় মরিস যখনই বাইরে যাওয়ার সুযোগ পায়, চুপি চুপি গ্রিল থেকে বের হওয়া সিমেন্ট নিচে ফেলে দেয়। পরের দিন কাঠ মিস্ত্রির কাজ করতে করতে সে এক ধাতু উঠিয়ে নেয়, যা ছুরির মতো ধারালো। কিন্তু চার্লি তাকে বলে, মেটাল ডিটেক্টর থেকে সাবধান, তুমি এটা বাইরে কিভাবে নিয়ে যাবে? মরিস খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলে, সব আমি দেখব। যখন মরিস বাইরে যায়, তখন দরজায় মেটাল ডিটেক্টর বাজতে শুরু করে। আসলে মরিস হাতেই একটা মেটাল নিয়ে এসেছিল। গার্ড জিজ্ঞেস করে, এটা কেন নিয়ে যাচ্ছ? মরিস বলে, স্যার, আমি ভাবছিলাম এটা কাপড় টাঙানোর জন্য ব্যবহার করব। গার্ড বলে, বেশি চালাক বনো না, এটা আমাকে দাও। এই বলে গার্ড মেটালটা নিয়ে নেয় এবং মরিসকে পুরোপুরি চেক করে পাস করে দেয়। কিন্তু আমাদের হিরো তো হিরোই, আসলে সে দুটো মেটাল চুরি করেছিল, একটা হাতে এনে রেখেছিল আর একটা জুতোতে লুকিয়েছিল। ও শার্প মেটাল দিয়ে গ্রিল কেটে ফেলে। এখন পালা গার্ডদের ধোকা দেওয়ার জন্য নকল মাথা বানানোর। এজন্য সবাই নিজেদের কাজ করছে। চার্লি গার্ড থেকে একটু পেইন্ট নিয়ে আসে। গার্ডকে বলে, আমার আর্ট করার শখ আছে। গার্ডও না বলে না, পেইন্টটা এনে দেয়। মরিস ওই ছিদ্র থেকে বের করা কংক্রিট পিষে গুঁড়ো বানায়। জন নাপিতের দোকান থেকে চুল সংগ্রহ করে আনে, আর ক্ল্যারেন্স লাইব্রেরি থেকে পুরনো বইগুলো জোগাড় করে। সব মালামাল জড়ো হলো। ঘটনার পর মরিস পানি আর পুরনো ম্যাগাজিন ব্যবহার করে একটা ডামি মাথা বানায়। তার উপর পেইন্ট আর নকল চুল লাগিয়ে একদম রিয়েল দেখানোর মতো একটা নকল মাথা তৈরি করে। সাথে সাথে মরিস তার প্ল্যানকে আরো মজবুত করতে নকল কার্ডবোর্ড বানায়, যাতে কেউ সন্দেহ না করে যে সামনে দেওয়ালে কেউ সুড়ঙ্গ খুঁড়েছে। একদিন রাতে মরিস একলা উপরের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এজন্য সে তার বানানো নকল মাথাটা বিছানায় রেখে গলায় কম্বল দিয়ে ঢেকে রাখে। তারপর নকল কার্ডবোর্ড নিয়ে সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে আসে। সেখানে মরিস পাইপগুলো ধীরে ধীরে ধরা ধরে ছাদে উঠে যায়। অন্যদিকে চার্লি বাইরে পাহারা দিচ্ছে। ছাদে পৌঁছে মরিস দেখে সেখানে ওপরে একটা লোহার গ্রিল আছে, যেটার উপর লাফ দিলেও পৌঁছানো যায় না। ঠিক তখনই এক গার্ড আসে আর চার্লির কাছে জিজ্ঞেস করে, এত রাতে তুমি পেইন্ট করছো কেন? আর তোমার বন্ধু মরিস আজ এত তাড়াতাড়ি ঘুমালো কেন? চার্লি বলে, স্যার, আজ মরিস কাঠের কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিল,
তাই সে দ্রুত ঘুমিয়ে পড়েছে। তখন হঠাৎ গার্ডের হাত থেকে লাঠি পড়ে যায়, সেটা তুলে নিতে গিয়ে সে দেখে মরিসের চুল একদম অদ্ভুত লাগছে। এখন চার্লি ভয়ে কাঁপতে থাকে। আজ তো কাছ থেকে পালাতে হবে। গার্ড মরিসের সেলের ভেতরে হাত ঢুকিয়ে তার চুল স্পর্শ করে। তখন মরিস জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার, আমার চুল এত সুন্দর? ভাগ্যক্রমে তখন মরিস নিচে এসে সেখানে শুয়ে পড়ে। পরের দিন মরিস তার সঙ্গীদের বলে, ছাদে একটা রাস্তা আছে, কিন্তু সেটা একটা গ্রিল দিয়ে বন্ধ রাখা হয়েছে, আর সেই গ্রিল অনেক উঁচুতে। আমার আরেক সঙ্গীর সাহায্য দরকার। তখন জন বলে, আমি আমার ভেন্ট পুরো খুঁড়ে ফেলেছি, আজ রাতে আমি ওখানে পৌঁছবো। দুজন মিলে গ্রিলটা খুলবে। ওই রাতেই মরিস আর জন তাদের ভেন্টের মাধ্যমে ছাদের ওপর চলে যায়। জন মরিসকে তুলে ধরে আর মরিস গ্রিলটা ধরে রাখে। জন দেখে যে এই লোহার গ্রিলটা অনেক শক্ত আর পুরোপুরি ওয়েল্ড করা হয়েছে। এটা খুলবার একটাই উপায়, সেটা হলো ড্রিল মেশিন দিয়ে কাটা। পরের দিন মিউজিক ক্লাসে সবাই তাদের পছন্দের যন্ত্র বাজাচ্ছে। তখন মরিসের চোখ পড়ে ওখানে রাখা একটা ছোট পাখায়, যা দেখে মরিস মনে করে সে এটা নিয়ে কাজ করে একটা ড্রিল মেশিন বানাতে পারে। এজন্য সে চার্লিকে বলে, তুমি যে কোনো ভাবে ওই পাখাটি এখান থেকে লুকিয়ে রাখো। চার্লি খুব সহজেই ওই ছোট পাখাটি তার ইনস্ট্রুমেন্ট বক্সে লুকিয়ে রাখে। চার্লি যখন বাইরে আসে, গার্ডরাও তার ইনস্ট্রুমেন্ট বক্স চেক করে, কিন্তু তারা পাখাটা দেখতে পায় না, তাই চার্লিকে যেতে দেয়। পাখাটি যেই মুহূর্তে মরিসের হাতে লাগে, মরিস তার উপর কাজ শুরু করে এবং কয়েক ঘন্টার মধ্যে মরিস ওই পাখা দিয়ে একটা ড্রিল মেশিন বানিয়ে ফেলে। ওই রাতে মরিস আর চার্লি ছাদে উঠে সেই লোহার রাস্তাগুলোকে ড্রিল মেশিন দিয়ে কেটে ফেলা শুরু করে। ড্রিল মেশিনের আওয়াজ ছিল খুব জোরে, যা শুনে গার্ডরা উপরে উঠতে শুরু করে। কিন্তু তখনই মরিস গ্রিলের একটা রাস্তাটা কেটে ফেলে এবং ড্রিলের আওয়াজ বন্ধ হয়ে যায়। ড্রিলের আওয়াজ বন্ধ হওয়ার পর গার্ডরা সেটা না দেখে আবার ফিরে যায়। এখন এই চারজন সবাই তাদের যাবার সব রাস্তা খুলে ফেলেছে। এরপর তারা মঙ্গলবার রাতে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেল আলকাত্রাজ থেকে পালানোর চেষ্টা করবে। এমন জেল থেকে কেউ আজ পর্যন্ত পালাতে পারেনি। পরের দিন আবার তাদের মিটিং হয়, আর সেটা হয় মুভি হলে, যেখানে সবাই সিনেমা দেখছে। সেই সময় মরিস জন আর ক্ল্যারেন্সের কাছে মরিস জিজ্ঞেস করে, তোমাদের ভেন্ট তৈরি হয়ে গেছে? আর সেই রেইনকোটগুলো কি হলো, যেগুলো দিয়ে আমরা টিউব আর লাইফ জ্যাকেট বানাবো? তারা বলে, সব ঠিকঠাক আছে, আমাদের ডামি মাথাও একদম রেডি, এখন শুধু পালানোর সময় আসা বাকি। পরের সকালে নাস্তার সময় মরিস টেবিলের ওপর ডগের দেওয়া ফুলটা রাখে। ওয়ার্ডেন যখন ওই ফুলটা দেখে, তখন ওয়ার্ডেন এসে তাদের টেবিলের ওপর রাখা ফুলটা মুছে ফেলে। এটা দেখে লিটমাস খুব রেগে যায়, কারণ ওই ফুলটা ডগের খুব প্রিয় ছিল, আর কুকুর তো মারা গিয়েছিল। লিটমাস রেগে ওর ওপর হামলা করে। এক তো তুই কুকুরটাকে মেরে ফেললি, আরেকদিকে ওর দেওয়া ছোট্ট একটা দাগও ছাড়ছিস না। কিন্তু হঠাৎ ও যখন ওয়ার্ডেনের ওপর হামলা করে, তখনই হার্ট অ্যাটাক হয় আর সে মাটিতে ঢলে পড়ে। মরিস ওয়ার্ডেনকে নিয়ে খুব রেগে যায়, আর সেই রাতেই সবাই পালানোর সিদ্ধান্ত নেয়। মরিস অর্ধরাত্রির অপেক্ষা করে, যাতে গার্ডদের পাহারা একটু ঢিলা হয়, তখন আমরা সহজে পালাতে পারবো। তখন মরিসের সেলে ইংলিশ কিছু বই দেয়। তখন মরিস বলে, শেষবার তোমার হাত মিলাতে চাই। ইংলিশ বুঝতে পারে যে মরিস এখান থেকে পালানোর একটা পাকা প্ল্যান বানিয়েছে। সে চুপচাপ এখান থেকে চলে যায়, কিন্তু যা ঘটে সেটা মরিস একদমই ভাবেনি। ওয়ার্ডেন হঠাৎ করে তার সেল চেক করতে আসে, যেন ওয়ার্ডেনকে কেউ তার প্ল্যানের কথা আগে থেকেই জানিয়ে দিয়েছে। মরিস খুব বেশি ঘাবড়িয়ে পড়ে, কারণ এত মাসের পরিশ্রম এক মুহূর্তে বৃথা হয়ে যাওয়ার উপক্রম। ওয়ার্ডেন মরিসের সেলের প্রতিটি কোণ চেক করার নির্দেশ দেয়। গার্ডরা মরিসের সেলের প্রতিটি জিনিস চেক করে, কিন্তু মরিস তো কোনো সাধারণ কেলেঙ্কারি করেনি। ও একটা ছোটখাটো প্ল্যান বানায়নি, বরং একদম পরিষ্কার আর পারফেক্ট প্ল্যান বানিয়েছিল। এমন প্ল্যান যে ওয়ার্ডেন না, ওয়ার্ডেনের দাদা পর্যন্ত ধরতে পারে না। এমনকি গার্ড যখন ওই জায়গা থেকে সুটকেস সরিয়ে নেয় যেখানে মরিস সুড়ঙ্গ কেটে পালানোর রাস্তা বানিয়েছিল, সেখানেও মরিস ধরা পড়ে না, কারণ সে আগেই একখানা নকল কার্ডবোর্ড বানিয়ে দেওয়ালে একদম নিখুঁতভাবে বসিয়ে রেখেছিল। ওখানে কিছু না পেয়ে ওয়ার্ডেন আর গার্ড চলে যায়, কিন্তু গার্ড বলে যে মরিস আর চার্লি সারা রাত গল্প করে কাটায়। আমার তো মনে হচ্ছে এখানে কিছু না কিছু গলত আছে। ওয়ার্ডেন বলল, ঠিক আছে, কাল তুমি মরিসের সেল বদলে দাও, যাতে তারা দুজন একসাথে না থাকে আর কথা না বলতে পারে। পরের দিন নাস্তায় উলফ আবার মরিসকে হুমকি দেয় আর বলে, আজ রাতই তোমার শেষ রাত হবে। মরিস তার সাথীদের বলে, এই বাজে লোকটা ঠিক বলছে, আজ রাত আমার শেষ রাত হবেই। কিন্তু দুপুরেই উলফ মরিসের ওপর ছুরি নিয়ে হামলা করে। তখন ইংলিশ এসে মরিসকে ধরে ফেলে। আসলে ইংলিশ মরিসের সাহায্য করতে চায়। ইংলিশ সফল হয় কিনা তা না হলেও ইংলিশ মরিসের কাজে হাত বাড়াতে চায়। ওই রাতে মরিস, জন, ক্ল্যারেন্স আর চার্লি সবাই নিজেদের ভেন্টের রাস্তা দিয়ে উপরের ছাদে মিলনে ঠিক করে। চার্লি তখন নিজের সঙ্গীদের পালানোর জন্য রাজি করে, কিন্তু যেই সে সেলে পৌঁছায় তখন তার মনে দুশ্চিন্তা কাজ করে। একাকী সেলে বসে সে প্ল্যানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তার বাকি তিন সঙ্গী নিজেদের ভেন্টের রাস্তা ধরে উপরের ছাদে চলে যায়। ওই তিনজন অনেকক্ষণ ধরে তারা চার্লির জন্য অপেক্ষা করছে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তারা বুঝতে পারে যে চার্লি আসবে না, তখন তারা চার্লিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তিনজন তাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে যেতে থাকে, কিন্তু এইদিকে চার্লির চোখের সামনে তার স্বাধীনতার স্বপ্ন ক্রমশ ধূসর হতে থাকে। তারা তিনজন ধীরে ধীরে সার্চ লাইট থেকে লুকিয়ে পালাতে শুরু করে। এইভাবে তারা লুকিয়ে লুকিয়ে বিল্ডিং এর শেষ প্রান্তে পৌঁছে যায়। ঠিক তখনই চার্লির সেলে থাকা চার্লির হৃদয়ে উদ্দীপনা জাগে এবং সে নিজেও পালানোর সিদ্ধান্ত নেয়। সে তার ভেন্টের পথ ধরে উপরের ছাদের দিকে চলে যায়। ঠিক সেই দরজায় পৌঁছতে পারল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ সে একা ওই উপরের দরজায় পৌঁছতে পারছিল না। মানে সে ভয়ের কারণেই নিজের স্বাধীনতার সুযোগ হারিয়ে ফেলল।
অন্যদিকে তারা তিনজন ছাদ থেকে পাইপ ধরে লাফ দিয়ে নিচে মাটিতে নামল এবং টাওয়ারে বসে থাকা সিকিউরিটি গার্ডের নজর এড়িয়ে জেলের শেষ প্রাচীর পর্যন্ত পৌঁছালো। তারপর তারা তিনজন পালাক্রমে সেই বেড়ার ওপর দিয়ে চড়ে জেল থেকে বেরিয়ে গেল। এখন তারা তিনজন দ্রুত দৌড়ে সমুদ্রের ধারে এসে পৌঁছালো। তারপর তারা তিনজন রেইনকোট খুলে মুখ দিয়ে ভিতরে বাতাস দিল। ওরা ভর্তি হতে লাগলো। মুখে ভর্তি করতে ওদের বেশ সময় লাগছিল, কিন্তু ওদের আর কোনো উপায় ছিল না। তাই তিনজন মিলে পুরো মন দিয়ে যেভাবেই হোক রেইনকোট দিয়ে বানানো নলাকার নৌকা শেষমেশ ফোলাতে সক্ষম হয় আর নৌকাটা পানিতে নামিয়ে দেয়। এইভাবে তিনজন অ্যালকাট্রাজের মর্যাদা মাটি করে পালিয়ে যায়। পরদিন সকালে এক গার্ড প্রতিটা সেল চেক করছিল। শুরুতে গার্ডকে সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু যখন সে চার্লির কাছে পৌঁছায়, চার্লি নিজের সেলে ভূতের মতো দাঁড়িয়ে আছেন। মনের মধ্যে চুপচাপ নিজেকে তানা দিচ্ছিল যে কাশ গতকাল রাতে একটু সাহস জোগাড় করতাম, তাহলে হয়তো বাকি সবাইকে ছেড়ে পালাতে পারতাম। গার্ড জিজ্ঞেস করল, তোমার বন্ধু এতক্ষণ কেন ঘুমিয়ে আছে? এটা বলেই সে মরিসের সেলে গিয়ে তাকে ডেকেছিল, কিন্তু মরিসের তরফ থেকে কোনো উত্তর আসলো না। তাই গার্ড রেগে গেল এবং সেল খুলে তার চুল ধরে তাকে তুলে নেবার চেষ্টা করল। কিন্তু যখন গার্ড তাকে জোরে উপরের দিকে টেনে নিল, তখন মাথা নিচে পড়ে গেল। এটা দেখে গার্ডের পা তলার জমি সরে গেল, কারণ মরিস এখন সেলের মধ্যে না, আসলে সে বাইরের দুনিয়ার মজা নিচ্ছে। বিছানায় সে তার ডামি হেডি ফেলে গিয়েছিল। এরপর পুরো অ্যালক্যাট্রাজের সাইরেন বাজতে শুরু করে। পুরো জেলে ছড়িয়ে পড়ে খবর যে কিছু বন্দি পালিয়ে গেছে। এরপর ওয়ার্ডেন জেলের প্রতিটি কোণায় তাদের খুঁজতে থাকে। যখন তারা জেলের ভিতরে পাওয়া যায় না, ওয়ার্ডেন সমুদ্রে একটি সার্চ অপারেশন চালায়। ওয়ার্ডেন বিশ্বাস করতে পারেনি যে তারা তিনজন বাঁচতে পেরেছে। তার মনে হয়েছিল তারা নিশ্চয়ই পানিতে ডুবে গেছে, কিন্তু ভিতরে ভিতরে ওয়ার্ডেন জানতো তারা তিনজন খুবই শক্তিশালী। তারা ওই তিনজন সমুদ্রের পানি পার হয়ে এখন নিশ্চয়ই স্বাধীনতার শ্বাস নিচ্ছে। ওয়ার্ডেন থেকে হেডকোয়ার্টারের অফিসাররা একটার পর একটা প্রশ্ন তুলছিল। তুমি কি করে ঘুমিয়েছিলে যখন ওই তিনজন পালিয়ে গেল? ওয়ার্ডেন খুব টেনশনে ছিল, কিন্তু তখনই ওয়ার্ডেনের কাছে কুকুরের সেই প্রিয় ভুলটা আসে। এর মানে ছিল মরিস ওয়ার্ডেন থেকে কুকুরের বদলা নিতে চাইছিল। তখন সার্চ টিমের হেড এসে বলে, স্যার, চারিদিক সার্চ করা হয়েছে, কিন্তু তাদের মৃতদেহ পাওয়া যায়নি। এখন ওয়ার্ডেন নিজের চাকরি আর ইমেজ বাঁচানোর জন্য তাকে বলে, আমি যেভাবে বলছি সেভাবেই রিপোর্ট লিখো যে তারা তিনজনই বাঁচার চেষ্টা করেছিল, কিন্তু তারা সবাই পানিতে ডুবে মারা যায়। কিন্তু ওয়ালটনের কথায় কারো বিশ্বাস হয়নি। এরপর মরিস আলকাট্রাজ কারাগার ভেঙে বেরিয়ে আসার জন্য পুরো বিশ্বে জিনিয়াস নামে পরিচিত হয়ে ওঠে। এই ঘটনার 1 বছর পর আলকাট্রাজ কারাগার বন্ধ করে দেওয়া হয়, কারণ আর এখানে থেকে কেউ বাঁচে না এটা নিশ্চিত করা যাচ্ছিল না। এভাবেই সত্য ঘটনার উপর তৈরি এই সিনেমার শেষ হয়ে যায়।